নমস্কার, বাংলা আবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকবার। এবছর ২০২৬ সাল এসে গেছে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আশা করি এবছরটি ভালো যাবে সবার জন্যে। আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমাদের যে প্রথম পর্যায়ে আজকে ২০২৬ সালের একজন বিশেষ অতিথি এসছেন আমাদের সঙ্গে। শুধু লন্ডন থেকে উনি এখন কলকাতায় আছেন। ডক্টর গৌতম সেন। গৌতম সেন খুবই পরিচিত নাম আন্তর্জাতিক আ আ ক্ষেত্রে। তিনি আ ছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সেখানে ডিস্টিংগুইশ পলিটিক্যাল ইকোনমিস্ট এবং একাডেমিক। উনি প্রায় ২ দশক ধরে ওখানে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি পড়িয়েছেন এবং ওখানে একটা স্পেশাল গ্র্যাজুয়েট প্রোগ্রামও উনি ওনার চেষ্টায় তৈরি হয়েছিল। উনি সাউথ এশিয়া, আমেরিকা, ব্রিটিশ পলিসি এ সমস্ত ব্যাপারে উনি এক্সপার্টিস আছেন ওনার। উনি একজন লেখক, কনসালট্যান্ট এবং একজন ইনফ্লুয়েন্সিয়াল গ্লোবাল ভয়েস ইন গ্লোবাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ম্যাটার্স। এছাড়াও তার পরিচয় আছে নানা রকম যেমন আহ, অটল বিহারী বাজপেয়ী সরকার এবং মোদী সরকার এবং উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে বিভিন্নভাবে উনি জড়িত আছেন ইকোনমিক অ্যাডভাইসারি রোলে। তো সেক্ষেত্রে ওনারও অনেক অবদান রয়েছে। আর তাছাড়াও আরেকটি সংগঠন ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরাম সেটা উনি একজন অন্যতম ফাউন্ডিং মেম্বার। তো এটা সংক্ষিপ্ত পরিচয় দিলাম ওনার। আরো অনেক কিছু বলা যেত। তো আস্তে এইসব নিয়ে কথা হবে। আহ, উনি আরেকটা পরিচয় না দিলেই নয়, যেটা দীনেশ চন্দ্র সেনের উনি পৌত্র। আপনারা অনেকেই জানেন দীনেশ চন্দ্র সেন। তো প্রফেসর সেন, স্বাগত আপনাকে। নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, নমস্কার। হ্যাঁ, তো আজকের আলোচনাটা শুরু করব এই ২০২৫ সালটা কেমন গেল আন্তর্জাতিক ক্ষেত্রে, অর্থনীতি এবং রাজনৈতিক ব্যাপারে আপনি যদি একটু মন্তব্য করে শুরু করেন যে কেমন গেল বছরটা। ভারতবর্ষের পরিস্থিতি খারাপ ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পলিসিতে আমাদের বেশ জোর আঘাত লেগেছিল। তবুও সেই হওয়া সত্ত্বেও আমাদের ইকোনমির পারফরমেন্স, আমাদের ট্রেড ব্যালেন্স ইমপ্রুভই করছিল। তো তাতে বলতে হবে আমাদের সরকারের পলিসি এইসবগুলো সঠিক ছিল। দে অ্যাকচুয়ালি অ্যাক্টেড ইন দ্য কারেক্ট ওয়ে। যদিও পরিবেশ ছিল খুব কঠিন, তবুও এটা লেগেছে। এবং ট্রাম্পের এই ট্যারিফটা একটা হিস্টোরিক একটা চেঞ্জ। কেননা এরকম 1945 সালের পরে এত বড় একটা ট্রানজিশন সারা পৃথিবীকে একটা ট্রেডে নর্মালি বানিয়ে দিয়েছিলেন। হি অ্যাকচুয়ালি ওয়াজ এনগেজিং ইন ওয়ারফেয়ার। তো এই দিক থেকে ভারতের পরিস্থিতি কঠিন হওয়া সত্ত্বেও আমরা ভালোই করেছি, এবং আরো ভালো করতাম যদি এই সমস্যাগুলো না হতো। তার থেকে বোঝা যায় যে আপনি যেটা বলার চেষ্টা করছেন যে ভারতের যে অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতি, তা বিশ্বের পরিপ্রেক্ষিতে মোটামুটি খুবই শক্ত, যাতে বাইরের আঘাত আমাদের ভারতবর্ষের ইকোনমিতে যাতে না আসে বেশি। 91-এ এরকম আঘাত আমরা খেয়েছিলাম, তাতে আমরা প্রায় অন আওয়ার নিজ বলে ইংরেজিতে, সেটা এখন হবে না। আমাদের যেমনি পরে অয়েল ক্রাইসিসে আমাদের তেল কেনার ক্ষমতাই ছিল না, সেটা এখন আমরা ওভারকাম করেছি। সেটা আমাদের হবে না, কারণ আমাদের যা ব্যালেন্স অফ পেমেন্টস রিজার্ভ আছে এবং ইকোনমিক স্ট্রেংথ আছে, ইন্টারেস্ট রেট খুব কম, তাতে আমরা কোপ করতে পারবো। কিন্তু আমরা তো আঘাত অনেক খেতে পারি, কেননা এখন গ্লোবাল সিচুয়েশনটা খুব আনসার্টেন, বাইরে যা হচ্ছে আনপ্রেডিক্টেবল। এবং এর সম্বন্ধে একটা কথা বলা যায় যে চায়নার যে রাইজটা হলো 2000-এর পর, 2000-এর পর, তখন গ্লোবাল ইকোনমি খুব ফেভারেবল ছিল, অত্যধিক ফেভারেবল ছিল। এবং চায়নার রাইজটা ইকোনমিক্সরা বলে এক্সপোর্ট লেড গ্রোথ। সেই সম্ভাবনাটা আমাদের আর নেই, এবং সেটা হয়তো আবার নতুন ভাবে আসবে না। এটা একটা বিরাট একটা বদলাও এসে গেছে। কিন্তু তাও আমরা 8.25 কোয়ার্টারে করেছি, আর একটু কম ভাবে আসছে বছরে। কিন্তু আমাদের ইকোনমি এখনো পৃথিবীতে এখনো নাম্বার 2 পারফরমেন্স, ইনফ্যাক্ট 1ও বলতে পারো। তো
আমার আমার মতে এই যে সরকারের যে পলিসি, যে এখন 11 বছর হয়ে গেল, তাতে আমাদের দেশটাকে বেশ মজবুত করেছে। আমাদের সবকিছু সমস্যা সমাধান হয়নি, এটা তো ওরাই নিজেরাই মেনে নেবে, কিন্তু আমরা অনেক অনেক এগিয়ে গেছি। এবং আমার মনে হচ্ছে যদি এরকম ধরে বসে থাকতে পারি স্টেডিলি, আর 5-7 বছরের মধ্যে আমাদের ইকোনমি 7 ট্রিলিয়ন হয়ে যাবে, এবং তারপরে আমাদের ক্ষমতা অনেক বেড়ে যাবে। তাতে উই উইল বি রেজিলিয়েন্ট বলে, যাতে আমরা বিদেশের ভয় অত পাবো না। এবং এই যে একটা বিরাট ট্রাম্পের ট্যারিফ পলিসির ধাক্কাটা আমরা সবাই খেলাম, শুধু আমরা নয়, এর থেকে বেশি ধাক্কা কানাডা খেয়েছে, যে ওদের হ্যাঁ, মেক্সিকো খেয়েছে, ইউরোপ খেয়েছে, জাপান। আমরা তো সেই তুলনায় ওদের কাছে তুচ্ছ। কিন্তু আহ, আমরা যেভাবে পলিসি রেসপন্স করেছি, আমাদের পীযূষ গোয়েল এবং সরকার মিলে যেভাবে আমরা খুব শিগগিরই সারা পৃথিবীর সঙ্গে নেগোশিয়েট করেছি, নতুন রকম বাণিজ্য যাতে হয়, ট্রেড যাতে হয়, এটা অ্যাকচুয়ালি আনপ্রেসিডেন্টেড। কারণ আমরা দেশে সবকিছু খুব ধীরে ধীরে হয়, সময় লাগে, হ্যাঁ, কিন্তু সেই খুব তাড়াতাড়ি এটা এত সুইফটলি, খুব কমপ্লেক্স ব্যাপার, অতগুলো দেশ 25-30টা দেশের সঙ্গে আমরা গিয়ে এনগেজ করলাম, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। তো তাতে আমি হ্যাঁ, সরকারকে বলবো যে আপনারা বাধাই দেয় বলে না, উই উইল কনগ্রাচুলেট দ্য গভর্নমেন্ট ফর বিং সো ব্রিস্ক অ্যান্ড কোপ করেছি। আমরা ভেবেছিলাম আমরা আরো অনেক বেশি মুশকিলে পড়বো, কিন্তু আমরা পড়িনি। আমরা মোটামুটি দাঁড়িয়ে আছি এবং এগোচ্ছি। তো এটা তো পলিসি রিলেটেড, রাইট, পলিসিটা করেছে নরেন্দ্র মোদীর সরকার। রাইট। তো এবার একটু নেবারহুডের দিকে যাই। আপনি আপনার সঙ্গে নেপালের একটা সম্পর্ক আছে। তো নেপাল দিয়ে শুরু করা হোক। নেপালে কি হলো এবং কি হতে চলেছে আপনার মনে হয়? নেপালে তো একটা সাংঘাতিক ক্ষতি হয়ে গেল নেপালিদের। আহ, সরকার করেছে সেই কারণে নয়, 600টা পাবলিক বিল্ডিং ধ্বংস হয়েছে, ইনক্লুডিং পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার অফ গভর্নমেন্ট অফ নেপাল, সব জ্বালিয়ে দিয়েছে। 600টা হিলটন হোটেল সব ধ্বংস হয়ে গিয়েছে। এটা তো একটা বিরাট কস্ট কোনো দেশের জন্য। এবং এটা স্পন্টেনিয়াসলি হয়নি, এগুলো অনেক কিছু হয়েছে। এখন বোঝা যাচ্ছে এগুলো প্ল্যান ছিল। কে প্ল্যান করেছে এই নিয়ে একটুখানি বিতর্ক একটুখানি রয়েছে। রহস্য। কিন্তু আমার মতে সেই প্ল্যানিংটা হয়েছে দূর একটা দেশ থেকে, যারা এসব ব্যাপারে ভেরি অ্যাক্টিভ। তো এখন হ্যাঁ, নেপালে কি হয়েছে, যে ইলেকশন হবে, কিন্তু কেন যে এই রিভোল্টটা হলো সেই নিয়ে কোনো চর্চা হয়নি। কে রিভোল্টটা পিছনে আছে সেই নিয়ে চর্চা হয়নি। এবং সেই পুরনো পার্টিরা আবার ইলেকশন কন্টেস্ট করছে, এমন ভাব দেখাচ্ছে যে তেমন কিছু তো হয়নি। এবং যারা নতুন সংগঠন তৈরি করেছে ছাত্ররা, এটা শুধু ভেতরের মধ্যে ওদের মধ্যে অনেক বিবাদ আছে। তো হুম, আমার মনে হয় নেপালের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত। কেননা হাজার হোক, নেপাল হচ্ছে সমাজ হিসাবে আমাদের থেকে বেশি ধার্মিক। সরকার ধার্মিক না হতে পারে, কিন্তু নেপালিরা, সাধারণ নেপালিরা খুব ধার্মিক, ভগবানে বিশ্বাস করে। এবং সেই জন্য আমাদের সব ভারতবর্ষে যারা আমরা ধার্মিক বলে মনে করি নিজেদের, এই নিয়ে খুব চিন্তিত হওয়া দরকার। এবং নেপালকে আমাদের সব সময় সাহায্য করা দরকার। এবং নেপালকে সাহায্য করা আমাদের পক্ষে আর্থিক খুব একটা ডিমান্ড নেই, সামান্য খরচায় নেপালকে সাহায্য করা যায়, এবং আমাদের সরকার তাই করে। হুম, যদিও নেপালের ইলিট আমাদের একটুখানি সাসপেক্ট করে, আমাদের বিরুদ্ধে মাঝে মাঝে কথাবার্তা বলে, কিন্তু এরা ধার্মিক দেশ আমাদেরই মতন, তো এদের তো আমাদের আপন বলে মানা হবে। এবং সরকার, নরেন্দ্র মোদী সরকার সত্যি এদের জন্য, এদের ভালো চায়, এদের জন্য করতে চায়। এইটা আমার বিএস আচ্ছা। শর্মা, talking to a lot of people in the government, they wish Nepal well and they would like to reach out Nepal, and which is তা- correct, যেটা সত্যি করা উচিত। এবার যদি পশ্চিম দিকে যাওয়া যায়, পশ্চিমের প্রতিবেশী, ওখানে কি হচ্ছে? আসিম মুনিরের কি ভবিষ্যৎ, কি ব্যাপার, একটু যদি আপনার মতামত বলেন। দেখো, ভেতরে একটা ওদের মধ্যে সোশিও ইকোনমিক কোলাপস হয়ে গেছে। পাকিস্তানের সোশিও ইকোনমিক কোলাপস, এটা তো খালি নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ দেয়, এইভাবেই অনেকদিন চলেছে। এবং যেভাবে ওদের আর্মি রিলেটেড রুলাররা, এরা তো খালি লুটপাট করে এসছে, 1950 থেকে লুটপাট করে এসছে। তো এই দেশের অবস্থা খুবই খারাপ। এবং প্রশ্ন হচ্ছে এখন নতুন ভাবে কে এদের এভাবে সাহায্য করবে, যেটা আগে পেত, প্রথমে আমেরিকানদের কাছ থেকে পেত, আইএমএফ এর থ্রু দিয়ে আমেরিকান সাহায্য করতো, তারপরে চাইনিজ। আর এদের ক্যালকুলেশনের
বাইরের লোকের ক্যালকুলেশন এটা স্ট্র্যাটেজিক অ্যাসেট, তো আমরা ওর জন্য খরচা করতে রাজি। চায়নার ইনভলভমেন্ট ছিল কিছুটা আমেরিকানদের দূরে রাখার জন্য, কারণ ওইখানে আমেরিকানরা চায়নাকে হ্যারাস করতে পারতো, এবং পাকিস্তানে বসে আমাদের সঙ্গে অনেক রকম কনস্পিরেসি করে আসছে। এমনকি জানা গেছে যে কাশ্মীরে চাইনিজ সৈন্য বসে আছে, বর্ডার থেকে খুব দূরে না, এবং ওরা তো পাকিস্তানকে অনেক সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে এই আমেরিকান আর চাইনিজ মধ্যে যে একটা নতুন একটা রাজনীতি শুরু হয়েছে, যে কে কন্ট্রোল করবে, এইটা একটা কোয়েশ্চেন মার্ক, এটা বলা মুশকিল। আমেরিকান তা ছাড়তে চায় না পাকিস্তানকে, দে হ্যাড লস্ট ইন্টারেস্ট আফগানিস্তানের যুদ্ধটা শেষ হওয়ার পর, ওদের অত আর ইন্টারেস্ট ছিল না। কিন্তু এখন ওরা আবার ভাবছে এখানে বসে আমরা ইরানের সঙ্গে একটুখানি করতে পারি, এবং ভারতবর্ষের বিরুদ্ধে প্রয়োজন হলে একটা কনস্ট্রেন্ট রাখতে পারি। ওরা চায় না যে আমরা এগোই, ওরা চায় না একটা নতুন থার্ড পাওয়ার ইন্ডো প্যাসিফিকে এসে দাঁড়িয়ে ওঠে। চায়নাও সেটা চায় না, আমেরিকাও সেটা চায় না, কারণ একটা ট্রাইপোলার হলে ভারতবর্ষ অন্য লোকের সঙ্গে আবার বন্ধুত্ব করবে, অ্যালায়েন্স করবে অন্য সব সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির সঙ্গে, এটা একটা আননোন ব্যাপার হয়ে যাবে, আননোন কোয়ান্টিটি। তো এরা দুজনে চায় না যে ভারতবর্ষ এগিয়ে ওঠে, ওরা চায় ভারতবর্ষ ভেঙে যাক একরকম। করতে চেষ্টা করছে, সাদার্ন ফেডারেশন করতে চেষ্টা করছে, তো সাদার্ন ফেডারেশন অফ ইন্ডিয়া করতে চেষ্টা করছে। তো এইসব ষড়যন্ত্রগুলো চলেছে, আমরা সবই জানি, কিন্তু আমরা এখনো শক্তিশালী হয়ে উঠিনি যেটা আমরা সম্পূর্ণ রিপিউডিয়েট করতে পারবো। কিন্তু আমরা জানি, আমাদের সরকার জানে, আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং আমাদের ফরেন মিনিস্টার সবাই আমরা বুঝি, এবং সেইভাবে আমরা চলছি। কারণ এই টিমটা যে আছে ভারতবর্ষে এখন, এই যে টিমটা, যাতে আমাদের হোম, ফরেন, প্রাইম মিনিস্টার অফিস, দে আর এক্সেপশনালি কম্পিটেন্ট। কিন্তু এমন নয় যে আমাদের হাতে সব কার্ড আছে, আমাদের হাতে সবকিছু আছে, উই ক্যান প্লে দিস গেম ট্রুলি এফেক্টিভলি। কিন্তু আমরা জানি, এবং যতটা সম্ভব আমি তো মনে করছি যে এরা যা রাজনীতি করছে, ফরেন পলিসি করছে, বাংলাদেশেও এটা অ্যাবসলিউটলি কারেক্ট। There are many areas where we are constrained, but we are doing the best we can with limited resources and few options. Bangladesh especially, খুব কম অপশনস, বাট গভর্নমেন্ট ইজ ডুইং, যা করছে আমি তো আমার পুরো সমর্থন আছে। যে এরা যে চেষ্টা করছে বিএনপি নেতাদের সঙ্গে আবার সম্পর্ক তৈরি করতে, এটা আমি আসলে মোদিজিকে বলেছিলাম 214-তে গেলে বেগম খালেদার সঙ্গে ফুল প্রোটোকল নিয়ে যেন উনি আলাপ করেন, সবই সেসব হয়েছিল। তো এগুলো এখন ভেবেচিন্তে কাজ হচ্ছে, ভেবেচিন্তে কাজ হচ্ছে। তো বাংলাদেশের কথা যখন এলাম, ওইটা নিয়ে আর একটু কথা বলা যায়। তো বাংলাদেশেরও তো যে ছাত্রকল স্টুডেন্ট মুভমেন্ট যেটা হলো, ওটাও তো বাইরের শক্তি থেকে করানো হয়েছে, এবং তার উদ্দেশ্য কি ছিল? ভারতবর্ষকে একটা শিক্ষা দেওয়া বা ভারতবর্ষের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করা? আসলে ওরা চেয়েছিল আর একটা বেস করতে, বেশিরভাগ চায়নার বিরুদ্ধে, কিন্তু এটা আমাদের বিরুদ্ধে। কারণ ওরা ষড়যন্ত্র করছিল যে একটা খ্রিস্টান স্টেট হবে, সেটা তার মধ্যে থাকবে আসাম, থাকবে নর্থ ইস্ট, থাকবে একটা খ্রিস্টান বুলওয়ার্ক থাকবে এগেইনস্ট চায়না। তো ইট ডাজ নট সুট আস, কারণ আমাদের দেশেরও অংশ ওরা চাইছে, এটা ভেবেছিল যে আমরা করবো, কারণ ওরা তো সারা পৃথিবীতে এরকম করে বসে সাকসেসফুলি করে, সুদানে করেছে, অনেক দেশে করেছে, দেশ ভেঙে দিয়েছে। তো ওরা ভেবেছে ভারতবর্ষে কি কোনো একটা হবে, কিন্তু আমরা একটুখানি অ্যাজ দে সে হার্ড অ্যান্ড নাট টু ক্র্যাক, আমরা সম্পূর্ণ বুঝি। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে, দেখো যে আওয়ামী লীগের যে সমর্থক যারা, তারা ভারতবর্ষকে ভালোবাসে না, এটা পরিষ্কার আমাদের বোঝা উচিত। কিন্তু এরা আবার 30%, এবং এরা এলে আমাদের একটা বড় সুবিধা, আমরা একমাত্র একটা জিনিস চাই বাংলাদেশের কাছ থেকে, যেটা আবার পাকিস্তানের ঘাঁটি না বলে। আমাদের একমাত্র এই এম, পাকিস্তানের ঘাঁটি না বলে। আমরা জানি আমাদের সঙ্গে কোনো সম্পূর্ণ সম্পর্ক ভালো হবে না, এবং ওরা সবসময় আমাদের বিরুদ্ধে কথা বলে, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু ভারতবর্ষ খুব সাবধানে বহু বছর ধরে কাজ করছে যে আমরা জলের ব্যাপারে কোনো ওদের কষ্ট দিইনি, কত আমাদের পয়সা ও করে আমাদের পাওয়ারের জন্য, আদানি পাওয়ারকে পাওয়ার করে, কত রকম ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কানেক্টিভিটি, কলকাতা শহরের মেডিকেল সার্ভিসে বাংলাদেশে ভর্তি, আমরা সবই দিচ্ছি। এখন এত আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, আমরা চাল পাঠাচ্ছি, অনেক কিছু করছি, কিছু সিগন্যাল দিচ্ছি, আমরা কিছু কঠিন ব্যাপার, কঠোর সংকল্প নিয়েছি,
কিন্তু খুব সাবধানে এগোচ্ছি, কারণ আমরা চাই না যে সাধারণ বাংলাদেশিরা আমাদের ওপর আরো উত্তেজিত হয়ে they are angry with us, চাই না। সো উই আর প্রসিডিং উইথ গ্রেট কেয়ার। কিন্তু আমার একটা আশা আছে যে এই ফেজটা হয়তো শেষ হয়ে যাবে। ডেমোক্রেসি এলে সে বিএনপি আসুক, আওয়ামী আসুক, তারা অন্তত পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে একটা থার্ড ফ্রন্ট খুলবে না। সেটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য, যে একটা থার্ড ফ্রন্ট না খুলে তার জন্য আমরা খরচা করতে রাজি আছি, জেনারেস হতে রাজি আছি। সেই করছে সরকার ভেবে চিন্তে, আর অ্যাবসলিউটলি কারেক্টলি। এবং লোকে যে বলছে আমরা একটা আক্রমণ করি হিন্দুদের অত্যাচারের উপর, সেটা তো ভীষণ ভুল হবে। কারণ আমরা আক্রমণ করলে সারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হবে, সারা বাংলাদেশে। সেটা আমরা আটকাতে পারবো না। সারা বাংলাদেশে আমরা তো অকুপাই করতে পারবো না। তো হিন্দুদের উপর বিরাট একটা আক্রমণ হবে, সেটা আমরা চাই না। যা হচ্ছে সেটা খুবই খারাপ। অনেক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মেয়েরা অপহরণ হচ্ছে, কিন্তু এতে আমাদের কিছু করার নেই। উই উইল মেক অ্যাজ দে সে ব্যাড ওয়ার্স। তো আমরা চেষ্টা করছি যে এই ফেজটা যাক। এই ছাত্র মুভমেন্টটা তো কমপ্লিটলি ফ্রড। এখন তো ছাত্ররাই বলছে এটা তো জামাতের একটা সঙ্গে সম্পর্কদের, এটা তো জামাতের ফ্রন্ট। না, আমেরিকানরা চেয়েছিল যে জামাতরা হচ্ছে সবচেয়ে অ্যান্টি ইন্ডিয়ান 1971 থেকে, এদের পপুলার বেসটা আমরা তৈরি করে দিই, তাহলে এরা আমাদের হাতে থাকবে। কিন্তু দে উইল বি উইক, আমাদের উপর নির্ভর করবে। এবং যেই দেশটা আমাদের আটকাতে পারে ভারতবর্ষ, সেই জন্য ওরা ভেবেছিল যে হিন্দুদের উপর আক্রমণ করি, ভারত একটা ভুল করে কিছু করে বসবে, প্রলোভন দেখা একটা যুদ্ধের একটা প্রলোভন। পাবলিক প্রেশার হবে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে। আমরা কিছু একটা ভুল করবো, তাতে সাধারণ বাংলাদেশে আমাদের উপর আরো রেগে যাবে, আমরা জল বন্ধ করে দেবো, পাওয়ার বন্ধ করে দেবো। এই ট্র্যাপে আমরা পড়িনি। আমরা অনেক ভেবে চিন্তে এগোচ্ছি। আমাদের হাতে কোনো কার্ড নেই, কারণ ওদের হস্টেজ 17 মিলিয়ন হিন্দুরা ওদের হস্টেজ। এদের কাছে 2 মিলিয়ন খুন কিচ্ছু না। জিয়া তো আমাদের ইয়াহিয়া খান তো বলেছিল কিল 1 মিলিয়ন and they all come into line. 17 তো তাই বলেছিল, কিল 1 মিলিয়ন of them. In the end they kill 2 million. So probably 3 million. Probably 3 million. হ্যাঁ, 3 মিলিয়ন। তো ওদের পক্ষে 2 মিলিয়ন 3 মিলিয়ন খুন করা, আমেরিকারা দাঁড়িয়ে দেখবে, সাহায্য করবে, এটা কিছুই না। সেই জন্য আমরা খুব সাবধানে এগোচ্ছি। আমাদের ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে। ভবিষ্যতে কি হবে বলা মুশকিল, কিন্তু এখন যা হচ্ছে ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আই ডোন্ট থিঙ্ক গভর্নমেন্টস অপশনস আর আনলিমিটেড। যা করছে ঠিক করছে। প্রধানমন্ত্রী খুব সুন্দর চিঠি লিখেছে খালেদা জিয়ার ছেলেকে। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার গিয়েছে ওর ফিউনারেলে। এগুলো অল ক্যালকুলেট মুভস আন্ডার সিভিয়ার কনস্ট্রেন্টস। আমরা চাই না বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো ঝগড়া হোক। আমাদের কোনো মানে লাভ নেই। ওদের কাছে আমরা কি চাই? কিছুই চাই না। আমরা তো খালি দিচ্ছি। আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, বাংলাদেশ শান্তি চাই, এবং চাই না যে পাকিস্তান এসে আবার ওখানে বসে। এইটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু শর্ট টার্মে তাহলে বাংলাদেশের যারা হিন্দু, বৌদ্ধ, এমনকি খ্রিস্টানদের যে অত্যাচারটা হচ্ছে, তার কোনো সমাধান নেই এই মুহূর্তে। এর সমাধান হচ্ছে খালি যদি আমরা ইন্টারন্যাশনাল প্রেশার বিল্ড আপ করতে পারি, যাতে সরকার একটুখানি ভয় পায়, একটু এম্বারেস হয়, যাতে, কেন এটা তো আলটিমেটলি তো বন্ধ করতে হলে স্টেট অ্যাকশন দরকার, কোর্ট অ্যাকশন, পুলিশ অ্যাকশন দরকার। আর তো কোনো, কিন্তু এরা তো হাসিনার আন্ডারেও, আওয়ামী লীগের আন্ডারেও ওরা তো ভেবেছে দেখো হিন্দুদের উপর অত্যাচার করলে দেশ ছেড়ে চলে যায়, এনিমি প্রপার্টি হয়ে যায়, আমরা জমিটা দখল করে দেবো। কিন্তু আওয়ামী লীগের সাপোর্টাররাই করছিল যে ওদের মেয়েদের উপর আমরা আক্রমণ করবো, তারপর ওরা ইন্ডিয়াতে পালিয়ে যাবে, and then ওদের যে জমি সেটা হয়ে যাবে এনিমি প্রপার্টি, এবং সেটা আমরা দখল করি। সেটা আওয়ামী লীগের লোকেরা করছিল। সো এটা একটা এনিমি প্রপার্টি অ্যাক্ট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফর হিন্দুস। এটা it encourages action against Hindus to make them flee, and the only way you can make people flee straight away is that মেয়েদের উপর আক্রমণ করো, তখন পালিয়ে যায়। এটা পুরো ঢাকা, চিটাগং বড় শহরে 80% of the property belong to Hindus before partition. 80%। এখন কোথায় ডাক্তার, কোথায় উকিল, কোথায় প্রফেশনালস, সব তো চলে গেছে। রাইট। তো যেটা মানে কিছু ফ্যান্টাসি সমাধানের কথা বলা হয় যে বাংলাদেশের কিছু অংশ বা নিয়ে একটা স্বাধীন একটা অন্য রাষ্ট্র যেখানে হিন্দুরা বুদ্ধিস্টরা চলে যাবে, এরকম একটা ফ্যান্টাসি অনেকেই ভাবেন। সেটা কি সম্ভব? দেখো, সেটা হলে তো খুব ভালো।
কিন্তু আমার মতে এটা খুব কঠিন, খুব ডিফিকাল্ট, and as they say it will be a can of worms. এটা করলে কি হয়ে যাবে। আসলে বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় সমস্যা হবে যে হিন্দুরা সব সারা যে ছড়িয়ে আছে তাদের উপর ভীষণ অত্যাচার হবে, and we are talking mass killing genocide হবে। আবার একবার তো হয়ে গেছে, না একবার কি তিনবার হয়েছে, 1950-তে হয়েছিল, 50s, রাইট। 50-তে হয়েছিল, তার আগে হয়েছিল। নোয়াখালী লাইক চাইল্ডস প্লে। তো সেই জন্য আমাদের খুব সাবধানে এগোতে হবে। আমরা জানি, আমি চাই না আর হিন্দু বাংলাদেশে মরুক। এই জমির এই চিকেন নেকটা অ্যাকচুয়ালি এটা একটা কোনো সমস্যাই না। তেমন যুদ্ধ হলে আমাদের যে জমিটা দখল করা দরকার আমরা করবো, কেউ আমাদের আটকাতে পারছে। তেমন যদি প্রয়োজন হয়, বড় যুদ্ধ হয়, চায়নার সঙ্গে হবে এই ব্যাপারে, আমরা যেই জমি দখল করা দরকার আমরা করবো, তখন কেউ আমাদের আটকাতে পারবে না। এই চায়না, এই রাশিয়া যেমনি ফিনিক্স টেরিটরি নিয়েছিল লেনিনগ্রাডকে রক্ষা করতে, আমরা তাই করব। তখন কোনো এইসব ভালো মানুষের কথাই উঠবে না। রাইট, সেটা যখন সেরকম সিচুয়েশন হবে, হ্যাঁ সিচুয়েশন ডিকটেট করবে কি ভবিষ্যতে। তো এবার আমরা ভারতবর্ষের রাজনীতিতে একটু ফিরে আসি, তারপর বাংলায় আসবো। তো ভারতবর্ষের যে এখন সিচুয়েশন চলছে, যে কংগ্রেস পার্টির যে হাল, কংগ্রেস পার্টি গ্র্যান্ড রোল কংগ্রেস পার্টি সে তো মোরালেস শেষ হয়ে গেছে। তো এখন যে বিজেপি সরকারে আছে দিল্লিতে, এবং অনেকগুলি রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে, মাত্র কয়েকটি রাজ্যে কংগ্রেস আছে এবং বেশিরভাগ বাদ বাকি সব রিজিয়নাল পার্টি। তো এই কি এখন মনে হচ্ছে যে বিজেপি রাইজ গোটা ভারতবর্ষে, এমনকি এখন তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে ভোট আসছে, তো কি মনে হচ্ছে যে বিজেপি ইজ দ্য রাইট পার্টি ফর ইন্ডিয়া টুডে? অ্যাবসলিউটলি, তো কোনো প্রশ্নই নেই। কারণ দেখো, আমাদের দেশে পপুলেশন গ্রোথের সঙ্গে 2.5% 3% গ্রোথ আনভায়াবল হয়ে গেছিল। কিছু একটা চেঞ্জ আসা অ্যাবসলিউটলি, কেউ পাওয়ারে আসুন না কারণ তাকে এটা অ্যাড্রেস করতে হতো, এবং এটা তো শুরু করেছিল কংগ্রেস। এটা তো মানে ভেরি ক্লিয়ার। 80s-এ রাজীব গান্ধী চেষ্টা করেছিল এবং তাতে সফল হয়নি। 91-এর পর নরসিংহ রাও কিছু পলিসি এনিউমেরেট করেনি, কিন্তু নেগোশিয়েট করে ইমপ্লিমেন্ট করে। তার জন্য হি হ্যাজ টু বি কংগ্রাচুলেটেড দ্যাট হি অ্যাকচুয়ালি ম্যানেজ টু ওভারকাম দ্য অপোজিশন টু দিস চেঞ্জ, বাট দ্য পলিসি ওয়াজ ডিক্টেটেড বাই দ্য আইএমএফ। যাই হোক, কাজ শুরু করেছিল, তাতে ইউ হ্যাভ টু কংগ্রাচুলেট। এখন দেখো মোদী সরকার কি করছে, এটা তো একটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাটার। এই নিয়ে কোনো আলোচনার দরকার নেই, কোনো বিগ ডিসকোর্স ডিবেট, সব ইররিলেভেন্ট। হিউম্যান রাইটস, মাইনরিটি রাইটস, ফেমিনিস্ট, এগুলো হচ্ছে সব ডিস্ট্রাকশন। আসলে কি হচ্ছে আমাদের দেশে এখন প্রথমবার 400-500-600 বছর পরে একটা সত্যিকারের চেষ্টা হচ্ছে স্টেট বিল্ডিং বলবো। আমি স্টেট বিল্ডিং নিয়ে অনেক পড়াতার ছাত্র, আমরা স্টেট বিল্ডিং করছি, and the state building is only possible with a sound economy. Right. A state building, as they say, is not a pretty affair. এতে অনেক লোককে অখুশি করতে হয়। স্টেট বিল্ডিং মানে সবাইকে একত্র করার জন্য, সবাই ডিফারেন্ট কমনালিটি বাড়াতে হবে। এটা সব দেশে হয়েছে, এটা এমন নয় যে ভারতবর্ষে হচ্ছে ডাইভার্সিটি চলে যাচ্ছে, না, সব দেশে এরকম ভাবে হয়েছে। এবং আমাদের দেশে এটা করা খুব ডিফিকাল্ট, বিকজ আমাদের ফেডারেল স্ট্রাকচার, 3টে শিডিউল, আর আমাদের মিডিয়া, তাদের সঙ্গে বিদেশের লোকেদের সম্পর্ক, যাতে এটা না হতে পারে। তবুও এই পরিস্থিতিতে মোদী সরকার চেষ্টা করছে দেশটাকে একত্র করে নিয়ে। কিন্তু যে বিষ ইন্ডিয়াতে রেখে গিয়েছে, যে বিষ তামিলনাড়ুতে, বেঙ্গলে, পাঞ্জাবে, সেই বিষটা এখনো আমাদের মধ্যে ইট ইজ ফুলি অ্যাক্টিভ। কারণ দেখো, ব্রাহ্মণদের বিরুদ্ধে কোনো সমস্যা ছিল না, যে অ্যান্টি ব্রাহ্মণ it has got nothing to do with caste. It is to do with destroying the intellectual leadership of a country. বুঝতে পারছো? That is what all conquerors do. All conquerors destroy the intellectual leadership of the country. মুসলমানরাও করেছে, এরাও করছে। But to destroy anti-Brahminism was the strategy of the English. Punjabe কি হলো? Anti-Brahminism পরে খালিদ স্যার এলো, আর খালিদ স্যারের পরে খ্রিস্টানিটি ইসলাম আসছে। এইটাই ওদের সবচেয়ে বড় কনস্পিরেসি ছিল শুরু থেকে। মহারাষ্ট্রতে একই করেছে, পশ্চিমবঙ্গে কি করেছে, এখন সারা দিকে দেখছি, আমি এখন দেখছি এরা কিন্তু ওই মার্কসিজম ইজ সুডো খ্রিস্টিয়ানিটি, not because Marxism is important, but to estrange them from their traditional roots.
আমরা যেটা ছিলাম সেটা ধ্বংস করার জন্য এই মার্ক্সিজম আনা হয়েছে। মার্ক্সিজম তো কিচ্ছু না, এটা তো ধরে ধরে স্টালিন গুলি করে মারত, এদের সব তো রাইট। মেরে ঠান্ডা করে দিত স্টালিন। পল পটও স্টালিন তো তাই বলতো করেছে। অ্যান্টি ন্যাশনাল বলতো স্টালিন, গুলি করে আগে বলতো আনপ্যাট্রিয়টিক বলতো স্টালিন। তো এরা কিচ্ছু না, এরা শুধু আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে, কমিউনিজমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা সব ভাওতা। আর এই এখন ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে, আমি যে ক্লাবে আছি দিনের পর দিন, তো এইটা ইংরেজরা আমাদের এখানে পশ্চিমবঙ্গে করে গেছে। এটা এটা সেকুলার কিচ্ছু না, এটা অল টু ডু উইথ রিপ্রেসিং আমাদের ট্রেডিশনাল আইডেন্টিটি অ্যান্ড কালচার। তামিলনাড়ুতে কমপ্লিটলি সাকসেসফুল, পাঞ্জাবে সাকসেসফুল, মহারাষ্ট্রতেও অনেক করেছে, এবং এখন হচ্ছে চেষ্টা চলেছে, অল দ্য ট্রাইবাল এরিয়া ভর্তি এরা চেষ্টা করছে। আসলে ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ব্রাহ্মণিজম হ্যাজ গট নাথিং টু ডু উইথ ব্রাহ্মণস, ইটস টু ডু উইথ হুএভার ইজ দ্য ইন্টেলেকচুয়াল লিডারশিপ অফ দ্য কান্ট্রি। এটা আমাদের সমাজে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, দেখো এই ব্রাহ্মণদের উপরে এত অত্যাচার হয়, এটা তো সামান্য, এদের ইকোনমিক কন্ডিশন ইজ নট ভেরি গুড, বলে সব বিউরোক্রেটস ব্রাহ্মণ, ঠিক আছে, বাট এদের সংখ্যা খুবই কম। সব মিলিয়ে যদি দেখো এদের সংখ্যা খুবই কম। আসলে ব্রাহ্মণরা বেশ গরিবই এখন আমাদের দেশে, এবং এদের বিরুদ্ধে অভিযোগ কি যে তোমরা পড়াশোনাতে ভালো, কি অন্যায়। অনেক গরিব ব্রাহ্মণরা দারিদ্র হওয়া সত্ত্বেও পড়াশোনা করে এগোচ্ছে, এটা একটা ক্রাইম। কিন্তু আসল হচ্ছে দে নো, এটাকে আমি বলি রিপোজিটরি অফ আওয়ার ইন্টেলেকচুয়াল ট্রেডিশনস এন্ড নলেজ। কেন হয়েছে তার কোনো কারণ দেখতে হবে না, এটা ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, যেটা ছিল। আমি তার কারণ তোমাকে এক্ষুনি বলতে, তার কারণ খুব সহজ ব্যাপার। 2000-2500 বছর আগে যখন এই ব্রাহ্মণদের রোল বাড়ে, তখন তারা এত পাওয়ারফুল ছিল না, এরা they lived on arms, মানে not on the generosity of rulers, land grant. এদের প্রয়োজন কেন ছিল? এদের প্রয়োজন ছিল নট ফর ধার্মিক কারণ, সব সরকারের দরকার ছিল ক্লাস অফ পিপল হু হ্যাড মেমোরি টু রিমেম্বার। আমাদের দেশের পপুলেশন তখন যা ছিল সেটা ইংল্যান্ডে হয় 1500 সাল পরে 15 মিলিয়ন পপুলেশন ছিল তখন আমাদের দেশে, এবং এর জন্য উই নিডেড আ ক্লাস অফ পিপল যাদের সাংঘাতিক স্মরণ শক্তি বা বিদ্যে ছিল, এবং এই স্মরণ শক্তিটা ট্রান্সলেট করতে হলে হ্যাড টু গো ফাদার টু সান, বড় বড় ইউনিভার্সিটি স্কুল সব জায়গায় ছিল না। তো এই জন্য এরা বিকেম ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কান্ট্রি। এটা কিন্তু ইংল্যান্ডও মেডিভেল পিরিয়ডে সব অ্যাডমিনিস্ট্রেশন ফ্রান্স সব ছিল প্রিস, because they were the literate people. পরে আস্তে আস্তে for the 12th 13th century the secular bureaucracy was developed by the monarchs. কিন্তু ভারতবর্ষে তার অনেক আগে এই ব্রাহ্মণ ক্লাস was essential for administration। সবকিছু মনে রাখবে, কার ট্যাক্স দেওয়া দরকার, কোথায় কি জমি আছে, আর এদের রিকল পাওয়ার, মেমোরি পাওয়ার ওয়াজ ফিনমিনাল, অ্যাবসলিউটলি ফিনমিনাল। এই জন্য লোকে বলে আরিয়ানরা, চাষারা বিদেশ থেকে এসছে, they could not have brought the Vedas because it required feats of memory too great for a shepherd people. তো এটা লোকাল ছিল। তো এই ব্রাহ্মণরা দেখো আস্তে আস্তে they became dominant because father to son এই এবিলিটিটা পাস করেছে। এটা তো একটা ক্রাইম নয়, it was what happened। এবং সেটা সব সমাজে, এদের বিরুদ্ধে কেন পৃথিবীর সব দেশে, তামিলনাড়ুতে সব সমাজেই হয় ওটা, যে যারা যে প্রফেশনে থাকে তারা ট্রান্সফার করে। আমি একটু ফিরে আসছি দিল্লির রাজনীতিতে আরেকটু। অনেক সময় আমরা রুমার খোঁজ পাই এবং অনেকে নাকি আন্দোলন করবে, এই মোদী সরকার নাকি যে কোনো দিন চলে যাবে, মোদী সরকারের পতন অনিবার্য, এই ধরনের রুমার ছড়ানো হয়। এটা কি প্রপাগান্ডা না এর কোনো সম্ভাবনা আছে? প্রশ্নটা পুরো শুনতে পাইনি। প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় শোনা যায়, রুমার ছড়ানো হয় যে এই মোদী সরকারের আর কদিন, যেমন এই মোদীজির 75 বছর বয়সে উনি রিটায়ার করবেন, তারপর শেষ। তারপরে আরো অনেক কিছু, যে এমন কিছু কনস্পিরেসি থিওরি আছে যেগুলো রিলিজ হলে মোদীজি আর এই সরকার থাকবে না। তো এটা কি বেশিরভাগটাই রুমার না প্রপাগান্ডা না কিছু সত্যতা আছে? এতে তো কিছু প্রপাগান্ডা থাকবে, কারণ এরা যারা পুরনো রুলিং ক্লাস ছিল এরা তো কখনো মেনে নিতে পারেনি যে এদের দখল এবং এদের স্ট্যাটাস কো বদলে গেছে। এটা মোদী সরকারের থাকলেও না থাকলেও হতো, এটা এই স্ট্যাটাস কোটা ধ্বংস হয়ে গেছে, তাতে ওরা নিশ্চয়ই অখুশি, দে আর নট গোইং টু অ্যাকসেপ্ট ইট। সেই লড়াই চলছে। আর এখন তো কংগ্রেস পার্টি ইজ দ্য নিউ মুসলিম লীগ, এটা তো মুসলিম লীগ হয়ে গিয়েছে।
মেন কনস্টিটিউয়েন্সি মুসলিম লীগ। আর এই যে সমানে হিন্দুদের গালাগাল দিচ্ছে, তার কারণ হচ্ছে দে থিঙ্ক দিস উইল অ্যাপিল টু দেয়ার কনস্টিটিউয়েন্সি। এই গালাগালটা অ্যাকচুয়ালি মুসলমানদের থেকে বেশি হিন্দুরা দিচ্ছে, কারণ ওরা নিজেদের মধ্যে কম্পিট করছে কে বেশি গালাগাল দিতে পারে। সমাজবাদী পার্টি, ডিএমকে, কংগ্রেস এই গালাগাল দিয়ে দিয়ে এখন দে আপিং দি অ্যান্টি বিকজ দে কম্পিটিং ফর দ্য সেম কনস্টিটিউয়েন্সি। রাইট। মুসলমানদের ভোট ইউপিতে বিটুইন কংগ্রেস আর এসপি। তো দেখো, মোদী সরকার থাকুক এইটা থাকবে। দেখো, the most important thing ওরা থাকবে কি না থাকবে আমরা কেউ জানি না, we don't know, but দেশের অ্যাডভান্সটা চলবে কিনা, that is the key. Who will guarantee যে আমাদের দেশ will keep carrying on, become politically consolidated? কারণ একটা কথা আমাকে বড় ভারতীয় ডিপ্লোম্যাট বলেছিল, খুব সঠিক কথা, তিনি আমেরিকাতে অ্যাম্বাসেডর ছিলেন, উনি একদিন আমাকে বলেছিলেন যে আমরা ওল্ড সিভিলাইজেশন বাট নিউ স্টেট। সেই স্টেটটাই মোদী বাড়াবার চেষ্টা করছে। সরদার প্যাটেলও শুরু করেছিল ইন দি ইউনিফাইং আওয়ার princely states, but actually it is much more complicated. That we are not very dynamic society, population is 4 times larger, so he's doing what he can. আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সাংঘাতিক হচ্ছে, আমাদের দারিদ্র অনেক কমে গিয়েছে, we are at 2% below the poverty line, and income inequality তে আমরা এখন second in the world, not asset inequality, income inequality we are second in the world. আশ্চর্যজনক ব্যাপার। তো আমি বলবো, দেখো, মোদীর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ইজ নট ইনফ্রাস্ট্রাকচার। আমার মতে সবচেয়ে বড়, হি হ্যাজ রিচড আউট টু দ্য পুয়ার। রাইট। তো এখন তো অনেকে বলে এটা হচ্ছে সবচেয়ে বেশি সোশ্যালিস্ট সরকার, ওয়েলফেয়ার স্টেটের মতো। তো যাই হোক, তো সাধারণ মানুষের এখনো পর্যন্ত কোভিডের সময় থেকে আরম্ভ করে এখনো বহু মানুষ সস্তায় বা বিনামূল্যে খাবার জিনিস পাচ্ছে, গ্যাস পাচ্ছে, এই সমস্ত ব্যাপার তো আছেই। তো এবার একটু বাংলায় ফিরে আসা যাক, পশ্চিমবঙ্গে যেখানে তুমি এখন আছো, এবং আমাদের যেটা মেইন যে ফোকাস, যে পশ্চিমবঙ্গের একটু আগেই আপনি শুরু করেছিলেন যে পশ্চিমবঙ্গে মার্কসিস্টরা কি রকম ছিল, মার্কসিস্টদের কি উদ্দেশ্য ছিল এবং তারা কি করে গেছে, ওখান থেকে আরেকবার ফিরে যাওয়া যাক। তো এই 34 বছরের যে শাসন, জ্যোতি বসু এবং পরে বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময় মেইনলি আপনি বললেন যে যে কালচারাল ডেমোলিশন অফ বেঙ্গলি কালচার বা বেঙ্গলি হিন্দু কালচার, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্প্যাক্ট। তার সঙ্গে তো ইকোনমিও জড়িয়ে ছিল। একটু এটা নিয়ে যদি একটু কথা বলা যায়, প্রফেসর সেন। দেখো, একরকম বলতে পারো পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, এটাকে আমি বলবো এথনিক ক্লেন্সিং অফ দ্য মিডল ক্লাস। এথনিক ক্লেন্সিং হয়েছে। এক সময় ব্যাঙ্গালোরে, জানো তো, 70% আইটি পিপল ওয়ার ফ্রম বেঙ্গল, 70% এক সময় ছিল। তো এই মধ্যবিত্ত এডুকেটেড ব্যাকবোন অফ দ্য ইন্টেলেকচুয়াল কালচারাল ক্লাস এটা ধ্বংস করে দিয়েছে। তারপরে কি হচ্ছে দেখো, এই ক্লাসে you will not find anybody having more than one child. So the demographic catastrophe তো এখন তো থামানোই যাবে না। কারণ আমি অনেককে দেখছি, অনেক মহিলা 30-তে বিয়ে করেনি, বিয়ে করবে না, এবং অনেক দেখছি মাত্র একটা সন্তান। মানে I hardly met anybody with 2 children. You see, তো এইটা হচ্ছে ডেমোগ্রাফিক ক্যাটাস্ট্রফ অফ দ্য ভদ্রলোক। এর থেকে আর ফিরিয়ে আমরা আসতে পারবো না, এটা শেষ হয়ে গেছে। তারপর এরা ইকোনমি ধ্বংস করেছে সিস্টেম্যাটিকলি বিকজ অফ পলিটিক্স, হাউ টু মোবিলাইজ। এই যে সাধারণ লোকেদের কর্মচারী মোবিলাইজ করার জন্য বাটার এমডি কে খুন করলো, মানে জাস্ট ফর ভোট এন্ড স্টে ইন পাওয়ার। ইয়েস, টু মোবিলাইজ দিস টু স্টে ইন পাওয়ার। আমরাও তো পালিয়ে গেলাম সেই জন্য। 69-এ আমরা কেন, আমার বাবাকে হত্যা করার চেষ্টা হয়েছিল জ্যোতি বসুর অনুমতি নিয়ে, তো সেই জন্য আমরা পালিয়ে গেলাম 1970 সালে, পালিয়ে গেলাম এখান থেকে ছেড়ে। তো অনেক এরকম হয়েছে। এখন আমি যা দেখছি আশেপাশে, এই আমাদের যে যারা শিক্ষিত সত্যিকারের, তাদের সংখ্যা এখন খুব কম। সারা শহরে এলগিন রোড বলো, লিটল রাসেল স্ট্রিট বলো, এখানে কোনো বাঙালি পাবে না, খুব কম বাঙালি। তাদের এখন সল্ট লেক ছেড়েও বাঙালিরা চলে যাচ্ছে, এবং আমাদের বাণিজ্য ক্লাস, বিজনেস ক্লাস, তারা সব এখন দখল করে পড়েছে। এই একটা কি সুন্দর বাড়ি দেখলাম এলগিন রোডে, আজকে হেঁটে যাচ্ছিলাম, জিজ্ঞাসা করলাম, আমাকে সিকিউরিটি গার্ড বললো এখানে এখন বেশি বাঙালি থাকে না। নিজেই থেকে আমি কিছু না বলি, আমি বলি হ্যাঁ আমি জানি, কিন্তু এখানে কেউ বাঙালি থাকে না, এরা সব মানে ওয়েলথি বিজনেস ক্লাস ইজ টেকিং ওভার। তো এই যে এরা, দেখো, এদের কোনো সমস্যা হয় না,
এদের সঙ্গে নকশালদের সমস্যা হয়নি, বিজনেস ক্লাসের কমিউনিস্টদের সঙ্গে সঙ্গে ঝগড়া হয়নি, তৃণমূলের সঙ্গে ঝগড়া হয়নি। এই ক্লাসটা আর আমাদের মুসলিমস হ্যাভ নো ট্রাবল উইথ অল দিস গভর্নিং পার্টিস। একজন পয়সা দেয় আর একজন ভোট দেয়। কিন্তু বাঙালি মধ্যবিত্ত যারা, হু আর দ্য ব্যাকবোন অফ বেঙ্গল সিভিলাইজেশন, দে আর ফিনিশড এন্ড দ্য ডেমোগ্রাফিক ক্যাটাস্ট্রফি ইজ ওভারটেকিং দেম নাও। কিন্তু সাধারণ বাঙালিরা কিন্তু এখন যারা আসলে সাধারণ বাঙালিরা ম্যানেজ করা যায় এদের, ইফ দে হ্যাভ নো লিডারশিপ হুইচ ইজ গন নাও, এদের ম্যানেজ করা যায় এবং ম্যানেজ করা হচ্ছে। এবং যেসব ছোট ছোট মফস্বল জায়গায় বাঙালি হিন্দু মহিলারা বলছে দিদি আমাকে 2000 টাকা দেয়, এদের অবস্থা এত খারাপ, 2000 টাকা উইল মেক আ বিগ ডিফারেন্স টু দেয়ার ডেইলি লাইফস। তো এইসব করে ম্যানেজ করতে এইভাবে উনি করছেন। কিন্তু হ্যাঁ, তো পিপল আর দেয়ার অ্যান্টি ইনকামবেন্সি ডেফিনেটলি, আর চুরি ডাকাতি অনেক হয়েছে। কিন্তু দেখো আমরাও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফার্ম অ্যাকশন নিয়ে এদের বিরুদ্ধে। এরা তো কত কি করেছে, মানে কতগুলো বড় বড় স্ক্যাম হয়েছে। এটা তো নির্লজ্জ, এটা তো এখন লোকায়ও না। এখন কি বলে, অবাঙালিরা আমাদের উপর অত্যাচার করছে। এখন এই একমাত্র স্লোগান শুরু করেছে, অবাঙালিরা আমাদের উপর অত্যাচার করছে। দেখো আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিরা মহারাষ্ট্রের মতন, তামিলনাড়ুর মতন আমাদের কখনো ইনসিকিউরিটি ছিল না, আবার আমাদের সংস্কৃতি বা ল্যাঙ্গুয়েজ। বাঙালিরা এই নিয়ে কখনো চিন্তা করেনি যে আমাদের ভাষা চাল, এরা এখন শুরু করেছে সেই। সত্যি কথা বলতে গিয়ে যে যা ধ্বংসটা হয়েছে এটা এখন সমাধান করা খুব মুশকিল। কিন্তু এরা যদি এইবার ইলেকশনে, মার্চ মাসে ইলেকশন হবে, যদি এতে না তাড়ানো যায় তাহলে আমাদের অবস্থা উইল বি টার্মিনাল, শোচনীয় হয়ে যাবে। এইবার যদি না তাড়ানো, কিন্তু দেখো এবার সেন্টার ইজ খুব কমিটেড। প্রশ্ন করতে পারো কেন সেন্টার কমিটেড? আমার অনুমান হচ্ছে বেঙ্গলের, বিকজ অফ বাংলাদেশ ইজ এ ভেরি মেজর সিকিউরিটি ইস্যু। এই সিকিউরিটি ব্যাপারটা ইজ ভেরি বিগ ইস্যু। এই জন্য আমাদের এনএসএ বারে বারে এখানে আসছে, আর্মি চিফও লুকিয়ে লুকিয়ে চুপি চুপি আসছে। সিকিউরিটি ইজ নাও প্যারামাউন্ট ফর বেঙ্গল। not just for Bengal, for rest of India, because I'm not talking about Bengal. I'm talking about Bengal becoming the base against the rest of India, even worse. তো এই জন্য এরা খুব চিন্তিত। এই জন্য অমিত শাহ এসেছিলেন নিচে, অনেক আলোচনা হয়েছে। এরা খুব চেষ্টা করবে। কিন্তু দেখো এখানে একে ওঠানো আমার মতে কঠিন, সহজে হবে না। কারণ দেখো 35% ভোট ব্যাংক আছে। আর এই যে বাবরি করছিল, এটা ভোট স্প্লিটিং হ্যাঁ, না আমি এবার একটু ফিউচারের দিকে যাই, একটু পজিটিভের দিকে যাই। যদি বাই চান্স, আমি কথাই বলছি যে পরিবর্তন হলো পশ্চিমবঙ্গে, সরকার পরিবর্তন হলো, তো পশ্চিমবঙ্গের যে সম্ভাবনা ছিল, পশ্চিমবঙ্গ একটা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আবার উত্থান ঘটবে এবং গোটা পূর্ব ভারতকে, এই পশ্চিমবঙ্গ তথা কলকাতা আবার গোটা পূর্ব ভারতকে উঠিয়ে নিয়ে আসবে একসাথে, এরকম সম্ভাবনা কি এখনো আছে নাকি সেই আশাও শেষ? দেখো এর জন্য প্রথমত ইলেকশনটা জিততে হবে, ফার্স্ট স্টেপ ইলেকশনটা জিততে হবে। এবং তারপরে খুব মজবুত ভিশনারি ডিটারমেন্ড লিডারশিপ দরকার। আমি জানি না, আমি আর কাউকে চিনি না, কিন্তু একজনের সঙ্গে আমার আলাপ হয়েছে, তার নাম নেব না, অন্যায় হবে নাম নেওয়া, কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলে আমার মনে হচ্ছে এই পারসন উইল বি এবল টু ডু সামথিং। সে খুব ডিটারমেন্ড, খুব আইডিওলজিক্যাল, এবং তার অভিজ্ঞতার ব্যাপার শুনে আমার খুব আশ্চর্য হলো যে এই পার্সন, আমি ওর জেন্ডারও মেনশন করছি না, ভেরি কম্পিটেন্ট। তো সম্ভব, ইট ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল, but you need first of all to win the election, secondly strong leadership and very good team with central support. All of this is feasible. At least আমাদের তো এটা বিশ্বাস করতে হবে, নাহলে তো আমরা হতাশ হয়ে যাব। তো তাহলে মানে আমি অনেকের কাছে শুনি এবং আপনার কাছেও শুনেছি যে বাংলার যা রিসোর্সেস, বোথ ন্যাচারাল রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস, ওয়াটার বডিজ, সব মিলিয়ে বাংলার এখনো পর্যন্ত যা সম্পত্তি আছে, বাংলা আবার হয়তো মহারাষ্ট্রের সঙ্গেও কম্পিট করতে পারে বা অন্যান্য রাজ্যের সঙ্গেও কম্পিট করতে পারে, সেই পোটেনশিয়ালটা নিশ্চয়ই আছে আপনার মনে হয়? হ্যাঁ, এই তো একটা প্রথমত ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা করতে হবে, যেটা এখন নেই। এটা তো হবে গুন্ডাগুলো বাড়িতে গিয়ে বলছে আপনি বাড়ি রিপেয়ার করছেন, খালি আমাদের কাছ থেকে সিমেন্ট নেবেন, বালি নেবেন, এই সবগুলো বন্ধ করতে হবে। এই যে গুন্ডাগুলো এসে সব বাড়িতে করে মানে ব্ল্যাকমেল করছে, এক্সটর্শন জাস্ট সবার কাছে হচ্ছে, এবং আমাদের বিজনেস কমিউনিটি তাদের পয়সা দিচ্ছে, বিকজ এইটাতে চলবে না। ইফ দিস ইজ নট স্টপ পিপল, দেন আমাদের শহরের অবস্থা খুব খারাপ।
নানা জায়গায় আমি হেঁটে চলেছি, এবার আমার সব জায়গায় আমি হেঁটে গেছি, মেট্রোতে করে গিয়েছি। এইটা কিছু সমাধান করতে হবে। এটা করা খুব রকেট সায়েন্স কিছু না। একসঙ্গে সব পুরো শহর হবে না, কিন্তু বেছে বেছে আস্তে আস্তে শুরু করতে হবে। শহরে যাতে, দেখো আমাদের এখন ভবিষ্যৎ সারা পৃথিবীতে হিউম্যান ক্যাপিটাল, শুধু ফিজিক্যাল ইনভেস্টমেন্ট না, হিউম্যান ক্যাপিটাল ইজ এ সোর্স অফ গ্রোথ। এরা শহরে আসবে না যদি কখনো ফুটপাতে না হাঁটতে পারে। রাইট। এর স্কুল ভালো না পায়, এখানে স্কুলের তেমন সমস্যা নেই, ভালো স্কুল এখানে আসে। এগুলো সব আস্তে আস্তে করতে হবে, সবই সম্ভব। আর যে পার্সনের সঙ্গে আমার কথাবার্তা হলো, আমি খুব আশ্চর্য হয়ে গেলাম তার পাতার পর পাতার ডিটেল, যে এইখানে এই করা হবে, এইখানে এই করা হবে। তো আমি তো শুনে খুব এনকারেজ যে তো এই তার person মানে করতে সম্ভাবনা, পারে। আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার মানে আপনার মতে যে 2026 সালে যদি পরিবর্তন আসে এবং ভালো লিডারশিপ আসে, পশ্চিমবঙ্গ আবার তার উত্থান হবে। এবং আমি একটা, যেটা আপনি শুরুতে বলেছিলেন যে ইন্টেলেকচুয়াল ক্লাসকে ডেসিমেট করে দেওয়া হয়েছে, সেটা তো পলপট ক্যাম্বোডিয়াতে গুলি করে মেরেছিল সমস্ত ইন্টেলেকচুয়াল ক্লাসকে, শিক্ষকদের, এবং তো পশ্চিমবঙ্গেও সেরকমই এই ইন্টেলেকচুয়াল ক্লাসকে গুলি করে মারা হয়নি, কিন্তু অন্যভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে। মানে আহ, তাদেরকে মানে যাতে সুযোগ সন্ধান না থাকে, তারা যাতে চুপ করে যায়, সে যে ক্লাসই হোক, প্রফেসরই হোক আর সিনেমা আর্টিস্টই হোক, ফিল্ম স্টারই হোক, তারা সব চুপ করে গেছে। তো সেই চুপ করা মানুষ আর কি আছেন যারা আবার নতুন ভাবে গলা উঠিয়ে পশ্চিমবঙ্গের জন্য, বাংলার জন্য আবার আহ গলা সুর তুলবেন যে বাংলা আবার জাগুক? এরকম কি মনে হচ্ছে তো আপনার এই রাস্তাঘাটে ঘুরে ফিরে? দেখো, এই যে আক্রোশটা ছিল মধ্যবিত্ত বাঙালিদের বিরুদ্ধে, এটা কিন্তু ইংরেজ আমল থেকে আর্লি 20th সেঞ্চুরি। এই যারা এ তো পুলিশ রেকর্ডে আছে, এরা সব শিক্ষিত ভদ্রলোক ক্লাস, যারা বোমা ছুটছে, বিপ্লবী। তো ওদের উপরে ইংরেজদের ভীষণ মানে একটা আক্রোশ ছিল। সেই জার্নিটা কমপ্লিট করেছে এই কমিউনিস্টরা, এবং মমতা ইজ দ্য লাস্ট স্টেজ। এটা ধ্বংস করে দেওয়া হবে। এবং এরা তো বলতো সুভাষ বোস ঠিক ক্ষুদিরাম বোস এদের মতন, সেম, ভেরি সেম। ওরা বলতো মানে সুভাষ বোস পরে এসছে, বাট দেওয়ার সেই এই ক্লাসের উপর ইংরেজের ভীষণ একটা হেট্রেড ছিল। এই কমিউনিস্টরা ফ্র্যাঙ্কলি ইমপ্লিমেন্টেড টু ডিস্ট্রয় দিস ক্লাস টোটালি। কিন্তু দেখো, আবার গড়ে তুলতে হবে, গড়ে তুলতে হবে। ভালো। এমন নয় যে করা যায় না, সংখ্যা খুব কম। ইউনিভার্সিটি করো, এদের সুযোগ দাও, আর সম্ভব। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অল গন, অনেক গুড। কমে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র লাস্ট গ্রেট মাইন্ড ওয়াজ সত্যজিৎ রায়, দ্য লাস্ট। আর কে আছে? আমি তো সুনীল গঙ্গোপাধ্যায় নয় আমার মতে, আর অনেক কম। বাট উই ক্যান ডু ইট, এটা সম্ভব আছে, আর উই হ্যাভ টু হোপ। এবং অনেক কমে গিয়েছে। আগে আমার মনে আছে 60s আমি আমাদের আমাদের বাড়িতে আড্ডা হতো, সব শিক্ষিত সত্যিটা আসতেন, রাধা কমল মুখার্জি আসতো। কি কোয়ালিটি ছিল এদের মধ্যে, আলোচনার কি কোয়ালিটি ছিল, সেটা এখন আমি সাধারণ ক্লাবে বসে একদম দেখতে পাচ্ছি। হাই ক্লাস মানে কসমোপলিটন ইন্টেলেকচুয়াল কনভারসেশন ইজ গন, বাট উই হ্যাভ টু বিলিভ দ্যাট উই উইল রিভাইভ ইট। এবং এটা তো জেনেটিক ব্যাপার নয়, এটা হচ্ছে শিক্ষার ব্যাপার। ইট ইজ সামথিং টু বি কাল্টিভেটেড। হবে রাইট। যদি আমরা এই যে যার নাম আমি করতে পারছি না, সে এলে আমার একটু আশা একটু জেগেছে আমার মনে, যে উড়োবাসে এখন এটা দেখে যাব, কিছুটা দেখে যাব। যাই হোক, তো 26 সাল এসে গেল দেখতে দেখতে, এবং 26 সালেই আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পাবো। এবং প্রফেসর সেন, আপনার অপটিমিজম, আপনার আশাবাদিতা দেখে আমার খুব ভালো লাগছে, এবং আমরা যারা শুনছেন তারা সবাই নিশ্চয়ই আশান্বিত হবেন। শেষ একটা কমেন্ট করে দিন যে বাংলার ভবিষ্যৎ কি, লাস্ট কমেন্ট। এটা আমাদের একটা লম্বা লড়াই, এই লড়াইটা যাতে কখনো না থামে, যাই হোক না কেন মার্চ মাসে এই লড়াইটা যাতে না থামে, তাহলে আমরা হেরে গিয়েছি, আমরা হারবো না। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর সেন, গৌতম সেন। উনি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি এতখানি সময় দিলেন এবং বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার বক্তব্য রাখলেন। আবার কোনো সময় আপনার সঙ্গে কথা হবে, হয়তো মার্চের পর। তো ইতিমধ্যে আপনি যে কদিন কলকাতায় আছেন, আশা করি আরো কিছু জানবেন এবং আপনার কাছে আরো কিছু শুনবো ভবিষ্যতে। অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শকদেরও অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান আশা করি আপনারা নতুন কিছু জানলেন এবং অনুপ্রেরণা পেলেন। ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।